নমস্কার, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক স্বাগত। আমি চামেলি এবং আজকে আমি তোমাদের জন্য ইউরোপের ইতিহাসের জুলাই বিপ্লবের পার্টি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি। এর আগের দিন আমি ইউরোপের ইতিহাসের ফরাসি বিপ্লব থেকে শুরু করে ভিয়েনা ব্যবস্থা অবধি ধারাবাহিক ক্লাসগুলি দিয়েছি, যার লিঙ্ক তোমরা আজকের ক্লাসের ডিসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া তোমরা ঝর্ণা কলম চ্যানেল ভিজিট করতে পারো, সেখানেও তোমরা ইউরোপের ইতিহাস এবং ভারতের ইতিহাসের একাধিক এমসিকিউ ক্লাস পেয়ে যাবে। তোমাদের প্রয়োজন মতো তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমি জুলাই বিপ্লবের পার্টটা নিয়ে আলোচনা করব। জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ দুটি বিপ্লব, ঠিক ফরাসি বিপ্লবের মতোই, যেখান থেকে পরীক্ষাতে একাধিক কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, প্রথমেই বলে রাখি, বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে দীর্ঘদিন কোনো শান্তি ছিল না। বিপ্লবের পদাঙ্ক অনুসরণ করে নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসনে বসেন, কিন্তু কালক্রমে বিপ্লবের সন্তান নেপোলিয়নের হাতে বিপ্লব ধ্বংস হয়। ফ্রান্স ও ইউরোপে তার শাসন এবং সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দেয়, ফলে তারও পতন ঘটে। এতেও কিন্তু ফ্রান্সের শান্তি ফিরে আসেনি। জাতীয়তাবাদ, গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা দাবিতে 1830 এবং 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ঘটে যায় আরও দুখানা বিপ্লব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব। কিভাবে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়ার পর, নেপোলিয়নের পতনের পর আবার বুর্ব বংশের শাসন শুরু হলো এবং অষ্টাদশ লুই সিংহাসনে বসলেন। তারপর দশম চার্লস, শেষ বুর্ব শাসক যিনি ফ্রান্সে রাজত্ব করেছিলেন, এবং এরপরেই জুলাই বিপ্লব কিভাবে অর্লিয়েন্স বংশের শাসন প্রতিষ্ঠা করলো এবং সর্বোপরি জুলাই রাজতন্ত্রের কিভাবে অবসান হলো, তা আজকে আমরা এমসিকিউ এর মাধ্যমে দেখার চেষ্টা করব। তো রয়েছে গুরুত্বপূর্ণ 35টি প্রশ্নোত্তর এবং চেষ্টা করব তার সাথে কিছু প্রাসঙ্গিক ব্যাখ্যা দেওয়ার। আশা করি আজকের ক্লাসটাও তোমাদের অন্য দিনের মতোই ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট করবে, আর পারলে তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখে নিই আজকের প্রশ্নোত্তরগুলো। আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে, ফ্রান্সের ইতিহাসে পুনঃপ্রতিষ্ঠার যুগ বলা হয় কোন সময়কালকে? অপশানগুলো দেখো। অপশান এ 1814 খ্রিস্টাব্দ, অপশান বি 1815 খ্রিস্টাব্দ, অপশান সি 1838 খ্রিস্টাব্দ এবং অপশান ডি 1848 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর এখানে অপশান এ অর্থাৎ 1814 খ্রিস্টাব্দকে বলা হয় পুনঃপ্রতিষ্ঠার যুগ, কারণ নেপোলিয়নের পতনের পর 1814 খ্রিস্টাব্দেই বুর্ব বংশের শাসক হিসেবে অষ্টাদশ লুইকে পুনরায় ফ্রান্সের সিংহাসনে বসানো হয়। যদিও নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে ফিরে এসে অষ্টাদশ লুইকে সিংহাসনচ্যুত করে 100 দিনের শাসন করেছিলেন এবং পরবর্তীকালে যখন সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে চিরদিনের জন্য নির্বাসন দেওয়া হয়, তারপর আবারও এই অষ্টাদশ লুইকে ফ্রান্সের সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। তাই 1814 সালকে বলা হয় পুনঃপ্রতিষ্ঠার যুগ। তবে এই পুনঃপ্রতিষ্ঠার যুগে শুধুমাত্র ফ্রান্সের রাজতন্ত্রেরই পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল, আর অন্য কিছু নয়। ওকে, পরবর্তী দুয়ের কোশ্চেনে বলা হয়েছে, কে বলেছিলেন জনবিরোধী নীতি গ্রহণ করে আমি আর ভ্রমণকারী জীবনে ফিরে যেতে চাই না? অপশানগুলো দেখো। অপশান এ নেপোলিয়ন বোনাপার্ট, অপশান বি ষোড়শ লুই, অপশান সি অষ্টাদশ লুই, অপশান ডি দশম চার্লস। সঠিক উত্তর এখানে অপশান সি অর্থাৎ অষ্টাদশ লুই। রাজা অষ্টাদশ লুই, যার সময়কালটা ছিল 1814 থেকে 24, ইনি 1814 খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসেই বুঝতে পারেন যে যুগধর্ম, যুগচেতনাকে অস্বীকার করে রাজা কখনোই বেশি দিন সিংহাসনে টিকে থাকতে পারবেন না। তাই তিনি সিংহাসনে বসে নিজেই বলেছিলেন, জনবিরোধী নীতি গ্রহণ করে আমি আর ভ্রমণকারী জীবনে ফিরে যেতে চাই না। তিনি আপোষমুখী নীতি গ্রহণ করেছিলেন এবং বিপ্লবী যুগের পরিবর্তনগুলির সঙ্গে পুরাতন তন্ত্রের সামঞ্জস্য বিধান করে ফ্রান্সে একটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে, 1814 খ্রিস্টাব্দে অষ্টাদশ লুই কর্তৃক যে সনদটি ঘোষিত হয়েছিল তার তারিখটি ছিল। অপশানগুলো দেখো। অপশান এ 1 জুন, অপশান বি 2 জুন, অপশান সি 4 জুন, অপশান ডি 5 জুন। সঠিক উত্তর এখানে অপশান সি অর্থাৎ 4 জুন
1814 খ্রিস্টাব্দে অষ্টাদশ লুই তার সনদ ঘোষণা করেছিলেন, যে সনদে রাজা শাসন বিভাগের শীর্ষে থাকবেন, ফ্রান্সের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ভোটাধিকার সংস্কার এবং আইনের চোখে সমানাধিকার, কোর্ট নেপোলিয়ন, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় সহিষ্ণুতা, বিপ্লবী যুগের ভূমি সংস্কার প্রভৃতিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরবর্তী 4 কোশ্চেনে বলা হয়েছে, অষ্টাদশ লুই গঠিত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নাম কি ছিল? অপশনগুলো দেখো। অপশন এ চেম্বার অফ পিয়ার্স, অপশন বি চেম্বার অফ ডেপুটিস, অপশন সি হাউস অফ কমন্স, অপশন ডি হাউস অফ লর্ডস। এখানে সঠিক উত্তর অপশন বি অর্থাৎ চেম্বার অফ ডেপুটিস ছিল অষ্টাদশ লুই গঠিত আইনসভার নিম্নকক্ষের নাম, আর উচ্চকক্ষের নাম ছিল চেম্বার অফ পিয়ার্স। এ প্রসঙ্গে বলে রাখি, অষ্টাদশ লুই যে ভোটাধিকার সংস্কার করেছিলেন সেখানে কি বলা হয়েছিল, 30 বৎসর বয়স্ক এবং বছরে 300 ফ্রাঁক কর দেন এমন ব্যক্তিরাই প্রতিনিধি সভার সদস্য নির্বাচন করতে পারবেন এবং 40 বছর বয়স্ক এবং বছরে 100 ফ্রাঁক কর দেন এমন ব্যক্তিদের মধ্য থেকেই প্রতিনিধি সভার সদস্য নির্বাচিত হবেন। তো বুঝতেই পারছো, সম্পত্তি ছিল ভোটাধিকারের শেষ কথা। পরবর্তী 5 কোশ্চেনে বলা হয়েছে, অষ্টাদশ লুইয়ের ভ্রাতা ডিউক অফ আর্টিস ফ্রান্সের কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন? অপশনগুলো দেখো। অপশন এ উগ্র রাজতন্ত্রী দল, আল্ট্রা রয়্যালিস্ট, অপশন বি সংবিধানপন্থী দল, কনস্টিটিউশনালিস্ট, অপশন সি উদারপন্থী দল লিবারেলস এবং অপশন ডি চরমপন্থী দল র্যাডিক্যালস। তো সঠিক উত্তর এখানে অপশন এ অর্থাৎ উগ্র রাজতন্ত্রী দলের সমর্থক ছিলেন অষ্টাদশ লুইয়ের ভ্রাতা ডিউক অফ আর্টিস, যিনি পরবর্তীকালে 10ম চার্লস উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসবেন। তো অষ্টাদশ লুইয়ের সময় ফ্রান্সের রাজনীতিতে 4টি দল ছিল, উগ্র রাজতন্ত্রী দল, সংবিধানপন্থী দল, উদারপন্থী দল এবং চরমপন্থী দল। পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে, নিম্নোক্ত কোন ব্যক্তি সংবিধানপন্থী দলের নেতা? অপশানগুলো দেখো। অপশান এ রিশলু, অপশান বি গিজো, অপশান সি দ্য কজ এবং অপশান ডি সকলেই। সঠিক উত্তর এখানে অপশান ডি অর্থাৎ সকলেই। দেখো, রিশলু, গিজো, দ্য কজ সকলেই কিন্তু সংবিধানপন্থী দলের সদস্য বা নেতা ছিলেন। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে, দুক দ্য বেরি কে? অপশানগুলো দেখো। অপশান এ উগ্রপন্থী দলের একজন নেতা, অপশান বি ফ্রান্সের ভবিষ্যতের উত্তরাধিকারী, অপশান সি অষ্টাদশ লুইয়ের পুত্র, অপশান ডি শ্বেত সন্ত্রাসের জনক। সঠিক উত্তর এখানে অপশান বি অর্থাৎ ফ্রান্সের ভবিষ্যতের উত্তরাধিকারী ছিলেন দুক দ্য বেরি, যাকে বামপন্থী শ্রমিক নেতা লুভেল হত্যা করেন 1820 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে। আর এই দুক দ্য বেরি অষ্টাদশ লুইয়ের ভ্রাতা ডিউক অফ আর্টিসের পুত্র ছিলেন, যাকে ফ্রান্সের ভবিষ্যতের উত্তরাধিকারী বলা হয়। তো এই হত্যাকাণ্ডের পরে ফ্রান্সের রাজতন্ত্রের সম্ভাবনা বিলুপ্ত হয়। তবে অষ্টাদশ লুইয়ের পর 10ম চার্লস সিংহাসনে বসেন এবং 10ম চার্লসের পর আমরা দেখতে পারবো যে জুলাই বিপ্লবের পর পূর্ব কোনো শাসক নয়, অর্লিয়েন্স বংশের শাসককে সিংহাসনে বসানো হচ্ছে, ফ্রান্সের সিংহাসনে। পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে, অষ্টাদশ লুই কোন বছর মারা যান? অপশানগুলো দেখো। অপশান এ 1825 খ্রিস্টাব্দে, অপশান বি 1826 খ্রিস্টাব্দে, অপশান সি 1827 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1824 খ্রিস্টাব্দে। এখানে অপশান ডি সঠিক উত্তর, 1824 খ্রিস্টাব্দে। অষ্টাদশ লুইয়ের সময়কালটা ছিল 1814 থেকে 24। পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে, অষ্টাদশ লুই পরবর্তী ফরাসি শাসক কে? অপশানগুলো দেখো। অপশান এ লুই ফিলিপ, অপশান বি প্রথম চার্লস, অপশান সি 10ম চার্লস এবং অপশান ডি লুই নেপোলিয়ন। এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ 10ম চার্লস ছিলেন অষ্টাদশ লুই পরবর্তী শাসক, যার প্রকৃত নাম কাউন্ট অফ আর্টিস বা ডিউক অফ আর্টিস, যিনি ছিলেন অষ্টাদশ লুইয়ের ভ্রাতা। 67 বছর বয়সে সিংহাসনে বসেন
ইনি ঈশ্বর প্রদত্ত রাজতন্ত্র ও পুরাতনতন্ত্রের উগ্র সমর্থক ছিলেন। তার লক্ষ্য ছিল অষ্টাদশ লুই অনুসৃত মধ্যপন্থাকে বিসর্জন দিয়ে স্বৈরশাসন, অভিজাততন্ত্র ও ক্যাথলিক গির্জার প্রাধান্য প্রতিষ্ঠা করা। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন ব্যক্তি অষ্টাদশ লুই ও দশম চার্লস উভয়েরই প্রধানমন্ত্রী ছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ গিজো, অপশান বি দ্য কজ, অপশান সি রিশলু, অপশান ডি ভিলিল। সঠিক উত্তর এখানে অপশান ডি অর্থাৎ ভিলিল ছিলেন অষ্টাদশ লুই এবং দশম চার্লস উভয়েরই প্রধানমন্ত্রী। অষ্টাদশ লুইয়ের রাজত্বকালের শেষ দিকে ভিলিল প্রধানমন্ত্রীর পদে আসেন এবং দশম চার্লস সিংহাসনে বসেই প্রথমেই প্রতিক্রিয়াশীল ভিলিলকে তার প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিলেন। পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে আমি বরং কাঠচেরাই করে জীবন ধারণ করব, তবু ইংল্যান্ডে রাজার মতো রাজা হব না। উক্তিটি কোন ফরাসি শাসকের? অপশানগুলো দেখো। অপশান এ দশম চার্লস, অপশান বি অষ্টাদশ লুই, অপশান সি নেপোলিয়ন, অপশান ডি লুই ফিলিপ। সঠিক উত্তর অপশান এ অর্থাৎ দশম চার্লস। এই দশম চার্লস বিপ্লবী যুগের যে চেতনা বা যুগ চেতনা বা ইতিহাস থেকে যে শিক্ষা নেওয়া, এই মনোভাব কিন্তু এই দশম চার্লসের ছিল না, যার জন্য তিনি অষ্টাদশ লুইয়ের মধ্যপন্থা যে নীতি রাজ্য শাসনের ক্ষেত্রে তা কিন্তু তিনি অনুসরণ করেননি। দশম চার্লসের কাছে স্বৈরশাসন, অভিজাততন্ত্র, ক্যাথলিক গির্জার প্রাধান্য ছিল শেষ কথা, এবং ইনি ঈশ্বর প্রদত্ত রাজতন্ত্র ও পুরাতনতন্ত্রের উগ্র সমর্থক ছিলেন। তাই ইনি বলেছেন আমি বরং কাঠচেরাই করে জীবন ধারণ করব, তবু ইংল্যান্ডে রাজার মতো ক্ষমতাহীন রাজা হব না। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে অ্যাক্ট অফ জাস্টিস কি? অপশানগুলো দেখো। অপশান এ ফ্রান্সের জনগণকে সমানাধিকার প্রদানের আইন, অপশান বি সকল জনগণের জন্য একই বিচার ব্যবস্থা, অপশান সি অভিজাতদের ক্ষতিপূরণের ব্যবস্থা, অপশান সি হুটে বুর্জোয়াদের ক্ষতিপূরণের ব্যবস্থা। সঠিক উত্তর অপশান সি অর্থাৎ অভিজাতদের ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে কি অ্যাক্ট অফ জাস্টিস। দেখো, দশম চার্লস বা ডিউক অফ আর্টিস সিংহাসনে বসে প্রতিক্রিয়াশীল ভিলিলকে প্রধানমন্ত্রী হিসেবে পান এবং এই ভিলিলের দ্বারা অ্যাক্ট অফ জাস্টিস তিনি পাশ করান, যেখানে বলা হয় বিপ্লবের সময় দেশত্যাগী অভিজাতদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বিলি করা হয়েছিল, তিনি এর ক্ষতিপূরণ দেবেন, অর্থাৎ অভিজাতদের সমস্ত জমি ফেরত দেওয়া হবে। এই ক্ষতিপূরণ দানের এই যে আইন তা কিন্তু অ্যাক্ট অফ জাস্টিস নামে পরিচিত। এই উদ্দেশ্যে 6,50,000 ফ্রাঁ ব্যয় করা হয়েছিল। এছাড়া তিনি 1827 খ্রিস্টাব্দে ধর্মবিরোধী আইনও পাশ করেছিলেন এবং এখানে গির্জার বিরুদ্ধে সকল সমালোচনা কঠোর দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়। নির্বাসিত জেসুইটদের দেশে ফিরিয়ে এনে উচ্চ রাজপদে নিয়োগ করা হয়েছিল এবং ধর্ম প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে দশম চার্লসের কোন প্রধানমন্ত্রী নরমপন্থী নীতি গ্রহণ করেন? অপশানগুলো দেখো। অপশান এ মার্টিগন্যাক এবং এটাই সঠিক উত্তর। দেখো, মার্টিগন্যাক ভিলিলের পরেই আসছেন প্রধানমন্ত্রীর পদে 1828 থেকে 29 যার সময়কাল, এবং ইনি পরিস্থিতির চাপে নরমপন্থী নীতি গ্রহণ করেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন, জেসুইটদের ক্ষমতা খর্ব করেন এবং শিক্ষাক্ষেত্রে যাজকদের কর্তৃত্ব হ্রাস করার চেষ্টা করেছিলেন। যদিও প্রধানমন্ত্রীর এই নরমপন্থী নীতি রাজা সমর্থন করতে পারেননি এবং এই মার্টিগন্যাক পদচ্যুত হন 30 জুলাই 1829 সালে। পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে উগ্রপন্থীদের মধ্যে সর্বাপেক্ষা উগ্র বলা হতো দশম চার্লসের কোন প্রধানমন্ত্রীকে? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশানগুলো দেখো। অপশান এ ভিলিল, অপশান বি রিসলু, অপশান সি মার্টিগন্যাক এবং অপশান ডি পলিগন্যাক। সঠিক উত্তর এখানে পলিগন্যাক হয়ে যাবে। একে কি বলা হয়? উগ্রপন্থীদের মধ্যে সর্বাপেক্ষা উগ্র অর্থাৎ আল্ট্রা অফ আল্ট্রাস বলা হয় পলিগন্যাককে। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে দশম চার্লসের রাজত্বকালে 4টি অর্ডিন্যান্স যা কুখ্যাত জুলাই অর্ডিন্যান্স নামে পরিচিত, এটি জারি হয়েছিল 1830-এর। অপশানগুলো দেখো। অপশান এ 22 জুলাই, অপশান বি 25 জুলাই, অপশান সি 27 জুলাই, অপশান ডি 29 জুলাই। এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো,
সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী 1830-এর 25শে জুলাই জুলাই অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। ওকে, পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের স্থায়িত্বকাল ছিল কত দিনের? অপশানগুলো দেখো, অপশান এ 1 দিনের, অপশান বি 2 দিনের, অপশান সি 3 দিনের, অপশান ডি 5 দিনের। তো এখানে অপশান সি হবে সঠিক উত্তর। 27 থেকে 29 জুলাই বিপ্লবের সময়কাল 27, 28, 29 এই 3 দিনের বিপ্লবে ফ্রান্সের দশম চার্লসের যে রাজতন্ত্র তাকে কিন্তু উচ্ছেদ করা হয় এবং এই জুলাই বিপ্লবের পর ফ্রান্সে অর্লিয়েন্স বংশের শাসন শুরু হয়। তাহলে 1830-এর 27 থেকে 29 জুলাই হচ্ছে জুলাই বিপ্লবের সময়কাল। পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে 3 দিনের জুলাই বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশানগুলো দেখো, অপশান এ থিয়ার্স, অপশান বি গিজো, অপশান সি লোভেল, অপশান ডি ভিলিল। এখানে আমরা অ্যান্সার নেব অপশান এ অর্থাৎ থিয়ার্সকে। থিয়ার্স কে ছিলেন? দেখো, থিয়ার্স কিন্তু একজন সাংবাদিক ছিলেন পেশায়। তো ন্যাশনাল পত্রিকার সম্পাদক হিসেবে অ্যাডলফ থিয়ার্স কিন্তু 41 জন সাংবাদিক এই থিয়ার্সের নেতৃত্বে একটি স্মারকলিপি তৈরি করে জনসাধারণকে সরকারের সব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান। তো এই থিয়ার্সের নেতৃত্বেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল এবং লাফায়েত, তালেরা, গিজো সকলে কিন্তু এই গৌরবময় দিনের রক্তপাতহীন সংগ্রামের মধ্যে ছিলেন, নেতৃত্বে ছিলেন। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে জুলাই অর্ডিন্যান্সের দমনমূলক বিধি কোনটি ছিল? অপশানগুলো দেখো, অপশান এ সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, অপশান বি বুর্জোয়া শ্রেণীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, অপশান সি অষ্টাদশ লুইয়ের 1814 খ্রিস্টাব্দের সনদ বাতিল করা, অপশান ডি উপরোক্ত সবকটি। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ উপরোক্ত সবকটি ছিল এই জুলাই অর্ডিন্যান্সের দমনমূলক বিধি। পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে জুলাই বিপ্লবের পর ফরাসি সিংহাসনে কোন রাজবংশের রাজা অধিষ্ঠিত হন? অপশানগুলো দেখো, অপশান এ হ্যাবসবার্গ বংশ, অপশান বি স্যাভয় বংশ, অপশান সি বুর্বো বংশ, অপশান ডি অর্লিয়েন্স বংশ। অবশ্যই এখানে অর্লিয়েন্স বংশ সঠিক উত্তর। অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ সিংহাসনে বসছেন। পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে কোন ফরাসি শাসক সম্পর্কে বলা হয়েছে ঈশ্বরের করুণা এবং জাতির ইচ্ছা অনুযায়ী তিনি রাজপদের অধিকারী হয়েছেন? অপশানগুলো দেখো, অপশান এ অষ্টাদশ লুই, অপশান বি দশম চার্লস, অপশান সি লুই ফিলিপ এবং অপশান ডি লুই নেপোলিয়ন। সঠিক উত্তর এখানে অপশান সি অর্থাৎ লুই ফিলিপ। লুই ফিলিপ ইনি কিন্তু অর্লিয়েন্স বংশের শাসক হিসেবে ফ্রান্সের সিংহাসনে বসেন, কিন্তু নিজে খুব সাধারণ জীবনযাপন করতেন। তার রাজকীয় কোনো আচার আচরণ ছিল না, যে কারণে তিনি সিংহাসনে বসেই ফরাসি জাতির রাজা উপাধি ধারণ করেছিলেন, ফ্রান্সের রাজা নয়। এবং বিপ্লবের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা গ্রহণের দ্বারা ফরাসি জাতীয় জনগণের জয় ঘোষণা করেন। আর বলা হয় ঈশ্বরের করুণা এবং জাতির ইচ্ছা অনুযায়ী এই লুই ফিলিপ রাজপদের অধিকারী হয়েছিলেন। পরবর্তী 21 কোশ্চেনে বলা হয়েছে জুলাই বিপ্লব ছিল মূলত একটি রক্ষণশীল বিপ্লব। উক্তিটি করেছেন অপশান এ রবিনসন, অপশান বি কোবান, অপশান সি তকভিল, অপশান ডি ফিশার। তো 21 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ কোবান এই উক্তিটি করেছেন। দেখো, পরবর্তী 22 কোশ্চেনে বলা হয়েছে জুলাই বিপ্লবের পর কবে কারখানা আইন পাশ করা হয়েছিল? অপশানগুলো দেখো, অপশান এ 1832 খ্রিস্টাব্দে, অপশান বি 1835 খ্রিস্টাব্দে, অপশান সি 1840 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1841 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ 1841 খ্রিস্টাব্দে কারখানা আইন পাশ করা হয়েছিল, যেখানে 8 বছরের নিচের শিশুদের শ্রম নিষিদ্ধ হয়। তো এটা তোমরা মনে রাখবে যে জুলাই বিপ্লব কিন্তু শ্রমিক শ্রেণীর জাগরণ ঘটায়। তাই অধ্যাপক হবসবম বলেন যে 1830 খ্রিস্টাব্দের গণবিপ্লবের প্রতীক হয়ে উঠেছিল ব্যারিকেড এবং এই পদ্ধতির প্রধান শক্তি ছিল শ্রমিক শ্রেণী। এছাড়াও জ্যাক ড্রজের একটি উক্তি
তাৎপর্যপূর্ণ। উনি বলেন যে আত্মশক্তি সম্পর্কে শ্রমিকদের সচেতন করার ক্ষেত্রে জুলাই বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, পরবর্তী কোশ্চেন 23-এর বলা হয়েছে ফ্রান্সকে মানবতাবাদী জাহাজের কাণ্ডারি বলেছেন কে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর এখানে অপশন বি হয়ে যাবে, অর্থাৎ মিসলে উক্তিটি করেছেন যে ফ্রান্স হচ্ছে মানবতাবাদী জাহাজের কাণ্ডারি। এছাড়াও দেখো মিসলে এবং কুইনেট আরও একটি উক্তি করেছেন, বিপ্লবের অগ্রদূত বলেছেন ফ্রান্সকে, এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী 24-এর কোশ্চেনে বলা হয়েছে প্যারিসের চুল্লি থেকে উড়ন্ত অগ্নিকণা শক্তি সমবায় শাসিত ইউরোপের কাষ্ঠখণ্ডের উপর পড়ে এক দাবানলের সৃষ্টি করে। এই তাৎপর্যপূর্ণ উক্তিটি করেছেন, অপশানগুলো দেখো, অপশান এ লুই ফিশার, অপশান বি ভিক্টর হুগো, অপশান সি লিপসন, অপশান ডি ডেভিড টমসন। এখানে সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ লুই ফিশার এই উক্তিটি করেছেন। পরবর্তী 25-এর কোশ্চেনে বলা হয়েছে জুলাই বিপ্লবের প্রভাবে কোথায় চার্টিস্ট আন্দোলন শুরু হয়? অপশানগুলো দেখো, অপশান এ ফ্রান্স, অপশান বি জার্মানি, অপশান সি ইংল্যান্ড এবং অপশান ডি বেলজিয়াম। তো জুলাই বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন শুরু হয়েছিল অবশ্যই অপশান সি, অর্থাৎ ইংল্যান্ডে। পরবর্তী 26-এর কোশ্চেনে বলা হয়েছে 1830 খ্রিস্টাব্দে বেলজিয়ামের স্বাধীনতা ঘোষণার পর কে প্রথম স্বাধীন বেলজিয়ামের রাজা নির্বাচিত হন? অপশানগুলো দেখো, অপশান এ প্রথম লিওপোল্ড, অপশান বি দ্বিতীয় লিওপোল্ড, অপশান সি প্রথম ফার্দিনান্দ এবং অপশান ডি সপ্তম ফার্দিনান্দ। তো দেখো এখানে সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ প্রথম লিওপোল্ড। আমরা দেখেছি যে ভিয়েনা ব্যবস্থায় 1815 খ্রিস্টাব্দে যে ভিয়েনা সম্মেলন হয়েছিল সেখানে ন্যায্য অধিকার নীতির দ্বারা বেলজিয়ামকে হল্যান্ডের সাথে যুক্ত করা হয়েছিল জোর করে। তো 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের পর বেলজিয়াম কিন্তু হল্যান্ডের অধীনতা ছিন্ন করে স্বাধীন হয়ে যায়, অর্থাৎ 15 বছরের যে অধীনতা 1815 থেকে 30, এই 15 বছরের অধীনতা ছিন্ন করে 1830-এর জুলাই বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়ে বেলজিয়াম স্বাধীন হয়ে যায় এবং স্বাধীন বেলজিয়ামের প্রথম রাজা নির্বাচিত হয়েছিলেন প্রথম লিওপোল্ড। পরবর্তী 27-এর কোশ্চেনে বলা হয়েছে জুলাই বিপ্লবকে কোন ঐতিহাসিক বুর্জোয়া বিপ্লব বলে অভিহিত করেন? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশান এ লুই ফিশার, অপশান বি তকভিল, অপশান সি কেটেলবি এবং অপশান ডি লামার্তিন। এখানে সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ তকভিল। পরবর্তী 28-এর কোশ্চেনে বলা হয়েছে কোন ঐতিহাসিক মন্তব্য করেন 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লব প্রকৃতপক্ষে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের পরিপূরক? অপশানগুলো দেখো, অপশান এ লুই ফিশার, অপশান বি ডেভিড টমসন, অপশান সি লিপসন, অপশান ডি জর্জ রুদে। এখানে অপশান সি সঠিক উত্তর। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবকে 1789-এর ফরাসি বিপ্লবের পরিপূরক বলেছেন লিপসন। পরবর্তী 29-এর কোশ্চেনে বলা হয়েছে 22টি ক্যান্টনে বিভক্ত সুইজারল্যান্ডে উদারনৈতিক সংবিধান চালু হয় কবে? এটা ক্যান্টিন হয়ে গেছে, ক্যান্টন হবে, যাই হোক। দেখো অপশান এ 1830 থেকে 31 খ্রিস্টাব্দে, অপশান বি 1830 থেকে 33 খ্রিস্টাব্দে, অপশান সি 1830 থেকে 1840 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1848 খ্রিস্টাব্দে। এখানে অপশান বি হবে সঠিক উত্তর, অর্থাৎ 1830 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে সুইজারল্যান্ডে উদারনৈতিক সংবিধান চালু হয়, যে সুইজারল্যান্ড 22টি ক্যান্টনে বিভক্ত ছিল। আর 1830 খ্রিস্টাব্দের যে জুলাই বিপ্লব তার যে প্রভাব, যে আন্তর্জাতিক প্রভাব বিভিন্ন রাষ্ট্রে, তো তার ভিতরে যেমন বেলজিয়াম স্বাধীন হয়ে যাচ্ছে, সুইজারল্যান্ডে উদারনৈতিক যে সংবিধান সেটা চালু হচ্ছে। এইভাবে আমরা দেখব যে স্পেন বা পর্তুগাল, নরওয়ে, ইংল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড সব জায়গাতেই কিন্তু কিছু না কিছু প্রভাব পড়েছিল এই জুলাই বিপ্লবের জন্য। ওকে, দেখো পরবর্তী 30-এর কোশ্চেনে বলা হয়েছে ডোনা মারিয়া কে?
অপশানগুলো দেখো, অপশান এ স্পেনের রানী, অপশান বি পর্তুগালের রানী, অপশান সি নরওয়ে রানী এবং অপশান ডি ইংল্যান্ডের রানী। এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ পর্তুগালের রানী ছিলেন এই ডোনা মারিয়া। এই ডোনা মারিয়াকে সিংহাসনচ্যুত করেছিলেন মিগুয়েল নামক একজন ব্যক্তি 1828 খ্রিস্টাব্দে। ডোনা মারিয়া ছিলেন উদারনীতিবাদ এবং প্রগতিশীলতার প্রতীক, তবে মিগুয়েল ছিলেন রক্ষণশীল ও প্রতিক্রিয়াশীল। তো দীর্ঘ 2 বছর গৃহযুদ্ধের পর 1834 খ্রিস্টাব্দে মারিয়া সিংহাসন ফিরে পান এবং তিনি 1826 খ্রিস্টাব্দে উদারনৈতিক সংবিধানের পুনঃপ্রবর্তন করেন। তাহলে বুঝতেই পারছো যে 1830 খ্রিস্টাব্দের যে জুলাই বিপ্লব তার প্রভাব কিন্তু কম বেশি বেশ কয়েকটি রাষ্ট্রে পড়েছিল এবং সেখানে উদারনৈতিক সংবিধান চালু বা গণতন্ত্রের যে বিকাশ তা কিন্তু লক্ষ্য করা যায়। যেমন সুইজারল্যান্ডে আমরা দেখলাম 1830 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে অধিকাংশ ক্যান্টনে উদারনৈতিক যে সংবিধান তা চালু হচ্ছে। সেরকম পর্তুগালে 1826 খ্রিস্টাব্দে ডোনা মারিয়ার হাত ধরে কি চালু হচ্ছে? উদারনৈতিক সংবিধান, যেখানে বংশানুক্রমিক সুবিধা তুলে দেওয়া হয়, মঠগুলো ধ্বংস করা হয়, চার্চের ক্ষমতা বিলুপ্ত করা হয় এবং চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ওকে, পরবর্তী 31 কোশ্চেনে বলা হয়েছে এর্সভোল্ড সংবিধান কোন দেশের সাথে যুক্ত? অপশানগুলো দেখো, অপশান এ ইংল্যান্ড, অপশান বি পর্তুগাল, অপশান সি সুইজারল্যান্ড, অপশান ডি নরওয়ে। তো 31 সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ নরওয়ে। নরওয়ের যে প্রাচীন সংবিধান সেটা হচ্ছে এর্সভোল্ড সংবিধান। পরবর্তী 32 কোশ্চেনে বলা হয়েছে কোন ফরাসি শাসকের রাজত্বকালকে সাহিত্যের ক্ষেত্রে রোমান্টিকতার যুগ বলে অভিহিত করা হয়? অপশানগুলো দেখো, অপশান এ লুই ফিলিপ, অপশান বি অষ্টাদশ লুই, অপশান সি লুই নেপোলিয়ন, অপশান ডি দশম চার্লস। 32 সঠিক উত্তর অপশান এ অর্থাৎ লুই ফিলিপের শাসনকালকে সাহিত্যের ক্ষেত্রে রোমান্টিকতার যুগ বলে অভিহিত করা হয়। দেখো, পরবর্তী 33 কোশ্চেনে বলা হয়েছে বেলজিয়ামের স্বাধীনতার জন্য লন্ডন বৈঠকের আহ্বান করেন। অপশানগুলো দেখো, অপশান এ মেটার্নিক, অপশান বি প্রথম আলেকজান্ডার, অপশান সি লর্ড পামারস্টোন, অপশান ডি তালেরা। এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ লর্ড পামারস্টোন। দেখো, 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের পর বেলজিয়াম যখন হল্যান্ডের সাথে অধীনতা ছিন্ন করে নিজে স্বাধীন হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন এর একটা অবদান থেকে যাচ্ছে। ইনি 1830 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে লন্ডনে পঞ্চশক্তির এক বৈঠক আহ্বান করেন, যেখানে রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স এবং ইংল্যান্ড যোগদান করে। তো এখানেই তিনি বেলজিয়ামের যে স্বাধীনতা বা হল্যান্ডের কর্তৃত্বের থেকে যে অবসান, তার জন্য তিনি বেশ কিছু বক্তব্য রাখেন এবং বলেন যে বেলজিয়ামকে পুনরায় হল্যান্ডের সাথে যুক্ত করা, হল্যান্ডের যে কর্তৃত্ব তা প্রতিষ্ঠিত করা একেবারেই অবাস্তব এবং অসম্ভব। তো এই ধরনের বক্তব্য রেখে লন্ডন বৈঠকে বেলজিয়ামের যে স্বাধীনতা প্রাপ্তি তা কিন্তু অনেকখানি সহজ করে দেয় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন। ওকে, পরবর্তী 34 কোশ্চেনে বলা হয়েছে লুই ফিলিপ সরকারের প্রতি বিরোধিতা করেছিল কোন দলটি? অপশান এ সমাজতান্ত্রিক দল, অপশান বি বোনাপার্টিস্ট দল, অপশান সি প্রজাতান্ত্রিক দল, অপশান ডি সবগুলি। এখানে অপশান ডি হবে সঠিক উত্তর অর্থাৎ সবগুলি। সমাজতান্ত্রিক দল, বোনাপার্টিস্ট দল, প্রজাতান্ত্রিক দল এই সবগুলোই কিন্তু ফ্রান্সে লুই ফিলিপের সরকারের বিরোধিতা করেছিল। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে জুলাই রাজতন্ত্রের পতন ঘটেছিল কিভাবে? অপশানগুলো দেখো, অপশান এ জুলাই বিপ্লবের ফলে, অপশান বি ফেব্রুয়ারি বিপ্লবের ফলে, অপশান সি লুই ফিলিপের নিষ্ফলা রাজনীতির প্রভাবে এবং অপশান ডি উপরের সবকটি। তো এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে। আমরা জানি 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়। তো এই বিপ্লবের ফলে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে। তো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ 35টি প্রশ্নোত্তর। আশা করি আজকের প্রশ্নোত্তরগুলো তোমাদের অন্য দিনের মতোই ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকল ভিউয়ার্সকে ধন্যবাদ।